19 ইয়ার্স ইয়ামালের সঙ্গে লিওনেল মেসির আমি কোনো কম্পেয়ারে যেতে চাই না। আমার কাছে মনে হয় এটা একটা মিডিয়া হাইপ। ইয়ামাল নো ওয়ে নিয়ার টু মেসি। স্পেন যে তাদের বল পজিশনটা রেখে খেলে ওইখানে আর্জেন্টিনা প্যানিক হচ্ছে কিনা, এবং এসকোলানির আরো একটা ভালো যে জিনিসটা হচ্ছে সাবস্টিটিউট প্লেয়ার। সে এই পর্যন্ত বিশ্বকাপে যতবারই বিপদে পড়েছে, যতগুলো প্লেয়ার সাবস্টিটিউট করেছে, তারা কোনো না কোনো ভাবে তাকে রেজাল্ট এনে দিয়েছে। মেসি রাজার মতো বিদায় নিক এবং সেটা ট্রফি হাতে তৃপ্তির হাসি নিয়ে। ফুটবল একটা প্রকৃত রাজার রাজসিক বিদায় দেখতে পারবে। খেলা যদি 90 মিনিটের বেশি যায়, আর্জেন্টিনা এই ম্যাচে ফেভারিট। হ্যালো এভরিওয়ান, বিশ্বকাপ ফুটবলের পর্দা নামছে আজ। নিউ ইয়র্কের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেনের ফাইনাল দিয়ে শেষ হতে যাচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ। বিশ্বকাপের ফাইনালে 60 বছর পর আবারও মুখোমুখি হচ্ছে দক্ষিণ আমেরিকা ও ইউরোপের বর্তমান দুই চ্যাম্পিয়ন। টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠা বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও 16 বছর পর ফাইনালে ওঠা স্পেনের লড়াইটা দেখতে মুখিয়ে আছে গোটা বিশ্ব। দর্শক, জাগো স্পোর্টস ওয়ার্ল্ড কাপ কফি হাউস আড্ডায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। অনেকের কাছে লড়াইটা লিওনেল মেসি বনাম লামিনে ইয়ামাল। ক্যারিয়ারের শেষ বেলায় দাঁড়িয়ে থাকা 39 বছর বয়সী মেসি ও 19 বছর বয়সী ইয়ামাল কার হাতে ওঠে শিরোপা, এটাই কিন্তু এখন দেখার অপেক্ষা। ফাইনাল ম্যাচ নিয়ে কথা বলতে জাগো স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন বাংলাদেশের সাবেক ফুটবলার আরমান আজিজ ও জাগো নিউজের বিশেষ প্রতিনিধি ও অভিজ্ঞ ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবু। আপনাদের আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। কেমন আছেন? খুব ভালো আছি ভাইয়া, আপনারা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, আজিজ ভাই, আপনার কাছে শুরুতেই জানতে চাইবো আমি যে ফাইনালের সব থেকে বড় টেকটিক্যাল লড়াই কোনটা হবে, যেহেতু আমরা জানি আজ মধ্যরাতে কিন্তু ফাইনাল শুরু হচ্ছে, কি মনে হয় আপনার? যেটা আজকের ম্যাচে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট হবে সেটা হচ্ছে স্পেন যে তাদের বল পজিশনটা রেখে খেলে ওইখানে আর্জেন্টিনা প্যানিক হচ্ছে কিনা। যে জিনিসটা ফ্রান্স হয়ে গিয়েছিল, ফ্রান্স অনেক বড় দল, তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছে এবং তারা বিশ্বকাপে কিন্তু স্টার্টিং থেকে চ্যাম্পিয়ন হওয়ার মতো পারফরমেন্স করেছে, কিন্তু ফ্রান্স দল কিন্তু অপোনেন্টের পায়ে এত বল দেখে অভ্যস্ত না। সো স্পেন যখন তাদের পায়ে বল রাখছে, অনেকক্ষণ বল পজিশন রাখছে, ফ্রান্স এটাতে কে হারিয়ে ফেলেছে। সো আমি মনে করি আজকে আর্জেন্টিনা এই জিনিসটা হতে দিবে না, কারণ আর্জেন্টিনা স্টার্টিংয়ে যে জিনিসটা ইংল্যান্ডের সাথে করেছে, স্টার্টিংয়ে কিছু ডার্টি ফুটবল আর্জেন্টিনা খেলেছে, সেটা আজকেও করবে, কারণ এটা তাদের প্ল্যানিংয়েরই একটা অংশ। সো স্পেন যত সহজে ফ্রান্সের সাথে খেলেছে, যত সহজে বল পজিশন রেখেছে, আমি মনে করি আর্জেন্টিনার সাথে সেটা করা অনেক টাফ হবে। সো এটা যদি আজকে করতে না পারে, এটাই হবে আর্জেন্টিনার মেজর টার্নিং পয়েন্ট। এবং আমি যদি বলি যে মেসি যদি প্রতিপক্ষ হয়, সেক্ষেত্রে কিন্তু স্পেনেরও আসলে ভিতরে ভিতরে ভয় থাকাটা খুব স্বাভাবিক। এটা স্বাভাবিক বিষয়, একটা প্লেয়ারের কোনো কিছু অপূর্ণতা নেই, আর সবকিছুই সে পেয়েছে। নিজের পার্সোনাল প্রাইজ থেকে শুরু করে দলীয় প্রাইজ সবকিছু সে পেয়েছে, এবং সে জানে একটা টিমকে উজ্জীবিত করার জন্য কি কি দরকার। আপনি দেখেন লাস্ট ম্যাচে যখন লাউতারো মার্টিনেজ গোলটা করেছেন, লাউতারো মার্টিনেজ গোল করেছে, অ্যাসিস্ট করেছে মেসি, সব প্লেয়ার কিন্তু মেসির দিকে দৌড়িয়ে গেছে। মানে দলে যে তার একটা প্রভাব রয়েছে, খেলোয়াড়রা যে তার জন্য খেলে, সেটা ওই গোলের থেকেই বোঝা যায়। সো মেসি জানে কিভাবে ম্যাচটা বের করতে হয়, মেসি জানে তার খেলোয়াড়দের থেকে কিভাবে খেলা আদায় করতে হয়। তো সব কিছু মিলে মেসিকে নিয়ে তো আসলে বলার কিছু নাই, বাট ও ফুটবলের অনেক বড় কিছু, এরকম প্লেয়ার পৃথিবীতে আর আসবে না। একদমই তাই। এবং আমি যদি বলি সেক্ষেত্রে কিন্তু কোচের অবদান সব থেকে বেশি। তো এক্ষেত্রে আপনি ডে লা ফুয়েন্তে নাকি স্কালোনি, কাকে এগিয়ে রাখবেন কৌশলগত দিক থেকে? দুইজনের দুই রকম কৌশল। আপনি ডে লা ফুয়েন্তে সবসময় বলটা নিজের কাছে রেখে খেলতে চায়, যেটা স্পেনের সবসময়কারই ফুটবল, টিকি টাকা। বাট ও এসে কিন্তু ওই টিকি টাকার সাথে 2-3টা জিনিস অ্যাড করেছে, যেমন উইং প্লে কিন্তু স্পেন খুব একটা আগে করতো না, বাট এখন কিন্তু স্পেন প্রচুর উইং প্লে করছে, এবং স্পেন কিন্তু প্রচুর উইং প্লে করে ক্রস থেকে গোলও করছে। সো ডে লা ফুয়েন্তের এই জিনিসটা হচ্ছে, আমি বলটাই তো গোল, আপনার পায়ে যতক্ষণ বল থাকবে আপনি সেফ থাকবেন, আবার আপনার পায়ে যতক্ষণ বল থাকবে আপনি গোল করতে পারবেন। সো বলটাই তার মেইন ফোকাস থাকে। হ্যাঁ, আর স্কলানির যে জিনিসটা হচ্ছে, ফার্স্ট সে তার একটা দল নামায় অপোনেন্টের ট্যাকটিক্স গুলো নষ্ট করার চিন্তা করে, এবং যত দ্রুত সম্ভব বল নিয়ে মেসিকে পাস করার চেষ্টা করে। এবং এসকোলানের আরো একটা ভালো যে জিনিসটা হচ্ছে সাবস্টিটিউট প্লেয়ার।
সে এই পর্যন্ত বিশ্বকাপে যতবারই বিপদে পড়েছে, যতগুলো প্লেয়ার সাবস্টিটিউট করেছে, তারা কোনো না কোনোভাবে তাকে রেজাল্ট এনে দিয়েছে। সো এসকোলানির এবং দেলা ফুয়েন্তের যে জিনিসটা, সেটা হচ্ছে দুজনেরই দলের উপর যথেষ্ট প্রভাব রয়েছে। এটা ম্যাচ পরিচালনা করার জন্য, দল পরিচালনা করার জন্য অনেক ইম্পর্টেন্ট বিষয়। তো আমি দুইজনকেই দুই জায়গায় এগিয়ে রাখবো। একজন সবসময় বলটা পজিশনে রেখে খেলতে চায়, আরেকজন অপোনেন্টের সবকিছু ডিস্ট্রয় করে যত দ্রুত সম্ভব মেসির কাছে বল দিতে চায়। এবার যদি একটু বাবু ভাইয়ের কাছে জানতে চাই, বাবু ভাই, আজ তো মেসি এবং ইয়ামাল মুখোমুখি খেলতে যাচ্ছে, কি মনে হয় যে মেসির এই অভিজ্ঞতা নাকি ইয়ামালের তারুণ্য, কোনটা আসলে এই পার্থক্যটা গড়ে দেবে? আসলে অনুবা, আমার যেটা মনে হয়, আমি নিজেও মিডিয়ায় আছি প্রায় 3 যুগ, এটা যতটা দুই দলের ভাবনায় আছে আরমান আজিজ খুব ভালো বলতে পারবে। 19 ইয়ার্স ইয়ামালের সঙ্গে আমি বয়সটা বাদ দিলাম, লিওনেল মেসির আমি কোনো কম্পেয়ারে যেতে চাই না। জীবনেও না। এটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল, এটা আমার কাছে মনে হয় এটা একটা মিডিয়া হাইপ, অবশ্যই, নাথিং এলস। অবশ্যই এটা টোটালি আমাদের মিডিয়ার সৃষ্টি। কারণ হচ্ছে ইয়ামাল নো ওয়ে নিয়ার টু মেসি, এত তাড়াতাড়ি না। হতে পারে ইয়ামাল আগামী দিনের বড় স্টার, হয়তো হবে না। এখন মেসিরা যখন ক্যারিয়ার শুরু করেছিলেন, মেসি কিন্তু তার আগেও বার্সেলোনাতে ছিলেন, বার্সেলোনার জুনিয়র ক্যাম্প থেকে উঠে এসেছেন, এটা আমরা জানতাম। ম্যারাডোনা যখন 82-তে সেন্ট অফ হলো ব্রাজিলের সাথে, রেড কার্ড পেয়েছিল, তখনও আমরা জানতাম যে দিয়াগো একজন এসছে বড় প্লেয়ার। কিন্তু ইয়ামালকে নিয়ে এখন বড় প্লেয়ার বলা হচ্ছে, বাট আমি মনে করি না যে ইয়ামাল মেসির জন্য বা আর্জেন্টিনার জন্য কোনো থ্রেট। সে তার দলের একটা খুব ইম্পর্টেন্ট প্লেয়ার, এবং আরমান খুব সুন্দর করে বলেছে কোচগুলোর কিছু প্ল্যান থাকে। যেমন আর্জেন্টিনার একটু দেখতে দৃষ্টিকটু মনে হয় শুরুর দিকে, কিছুটা নেগেটিভ অ্যান্ড ডার্টি ফুটবল। ডার্টি ইন এ সেন্স অপোনেন্টের খেলাটাকে নষ্ট করে দেয়া, অপোনেন্টের ভালো জায়গাগুলোকে একটু ড্যামেজ করে দেয়া, এগুলো পার্ট অফ ফুটবল, পার্ট অফ ট্যাকটিক্স অ্যান্ড টেকনিক। তো এখন ব্যাপারটা হচ্ছে ইয়ামাল স্পেনিশদের হিরো, মেসি শুধু আর্জেন্টিনার হিরো না, ফুটবলের মহানায়ক। কাজে আমি মেসির প্রতি সম্মান রেখে বলছি ফাইনালটা হবে মেসিময়। আমি বলছি না, আজকের আলোচনায় তো আর আমি আর্জেন্টিনার সাপোর্টার হিসেবে আসিনি, আমি এসছি নিউট্রাল কমেন্ট করার জন্য। শুধু মেসি ভক্তরা না, আমার মনে হয় যারা ফুটবল ভক্ত তারা সবাই এবারের বিশ্বকাপে মুগ্ধ হয়ে দেখেছেন একজন ফুটবলার 39 বছর বয়সেও কতটা ভালো খেলার তাগিদ তারা অনুভব করেন, তার রানিং, তার ফিটনেস, যখন যেখানে যা করা প্রয়োজন। আমরা জানি মেসি একটু ডান দিক ঘেঁষে খেলেন, এবং তার লেফট ফুটটা বেশি চলে, সেটা বেশি সচল। পরশুদিন আমাদের টিটো ভাই এটা বলে গেছেন যে মেসি উইনিং গোল লাউতারো মার্টিনেজকে দিয়ে যেটা করিয়েছেন, যে ক্রসটা করেছেন, সেটা কিন্তু ডান পায়ে। তার মানে কি, মেসি দলের প্রয়োজনে ডান পা বা পা না, ডান দিক বা দিক না, মাঝখান দিয়ে শুধু না, যে কোনো জায়গায় তিনি খেলতে দক্ষ, এবং দলকে টেনে নেয়ার অসাধারণ এক ক্ষমতা মেসির আছে। এখন দেখার বিষয় ফাইনালে ইয়ামাল, ফাইনালের কিন্তু একটা চাপ আছে। যে কোনো টুর্নামেন্টের ফাইনাল হচ্ছে শুধু কৌশল, শুধু টেকনিক, শুধু ফরমেশন, শুধু পারফরমেন্স নয়, এর বাইরে নার্ভের লড়াই, কোন দলের স্নায়ু ঠিক থাকে। তবে আমি আরমানের একটা কথা ধার নিচ্ছি, খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে আর্জেন্টিনার শুরু আর স্পেনের শুরুর কিন্তু প্রকারভেদ আছে। স্পেনিশদের একেবারেই একটা স্টাইল হচ্ছে যে তারা পায়ে বল রাখতে চায়, বল পজিশনটা যাতে তাদের দিকে থাকে। আর আর্জেন্টিনা কিন্তু বল পজিশন ছাড়াও তারা কিন্তু যে কোনো সময় কামব্যাক করতে পারে। তারা একটা বল, আমি একটা ম্যাচের কথা বলছি, সম্ভবত খুব সম্ভবত কেপ ভার্দের সঙ্গে একটা কাউন্টার, না মিশরের সাথে একটা কাউন্টার অ্যাটাক, সেকেন্ড গোল, ওটা যেটা নিয়ে পেনাল্টির করা হচ্ছে, সেকেন্ড গোল, বলটা পাবা মাত্র ডিফেন্স থেকে রাইট ফ্ল্যাঙ্কে দেওয়া হলো, কিছুটা অরক্ষিত জায়গায় 3 টাচ, রাইট ফ্ল্যাঙ্কে রাইট আউট বলটা নিয়ে জাস্ট এত নিখুঁত একটা সেন্টার করলো, এবং সেখানে 3 জন মিশরীয় ডিফেন্ডারের মাঝখান থেকে মার্টিনেজ এসে হেড করে গোল করে দিলেন। কাজে আর্জেন্টিনার কিন্তু এই কৌশলগুলো আছে। আমার কাছে মনে হয়
মেসি মেসির মতো থাকবে, ইয়ামাল ইয়ামালের মতো থাকবে, বাট আমরা মেসিকে দেখতেই মুখিয়ে থাকবো। এবং আমি ব্যক্তিগতভাবে একজন ফুটবলের একজন দর্শক, একজন অনুরাগী হিসেবে আমি চাই মেসি রাজার মতো বিদায় নিক, এবং সেটা ট্রফি হাতে তৃপ্তির হাসি নিয়ে তার হাতে আমি ট্রফি দেখতে চাই। আমার মনে হয় তাতে শুধু মেসি ভক্তরা না বা মেসি তৃপ্ত হবেন না, ফুটবল একটা প্রকৃত রাজার রাজসিক বিদায় দেখতে পারবে। একদমই তাই, আমি আপনার সাথে একদমই সহমত ভাইয়া। দর্শক, বিশ্বকাপের এক্সাইটমেন্ট হবে আরো উপভোগ্য নিউ লুক আর ইমপ্রুভ টেস্টার কফি হাউসের সাথে। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনাকে কি এটা ভোগাবে নাকি কি মনে হয় অনুপ্রাণিত করবে? আপনার কি মনে না, হয়? আমার কাছে তো মনে হয় আর্জেন্টিনাকে অনুপ্রাণিত করবে, কারণ দ্বিতীয়বার ফাইনাল খেলা এটা তো খুব বেশি নেই কিন্তু ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে। যেমন 86-90-তে একটা দারুণ জিনিস ছিল, দুটি দলই দুবার করে খেলেছে। 86-এও জার্মান আর্জেন্টিনা, 90-তেও জার্মান আর্জেন্টিনা, এবং 86-এ জার্মানকে 3-2-তে হারিয়েছে আর্জেন্টিনা, আবার 90-তে আর্জেন্টিনাকে 1-0-তে হারিয়েছে জার্মান। কাছাকাছি দুইবার পর পর ফাইনাল খেলা। আমাদের আরমান আজিজ আমাদের কিন্তু ফরমার ন্যাশনাল টিমেরও ক্যাপ্টেন, মাওরানের ক্যাপ্টেন ছিল। আমি বলি আমাদের প্লেয়ারদেরও এক্সপিরিয়েন্স শেয়ার করতে হয়। কখনো দুইবার দ্বিতীয়বারের মতো একটা টুর্নামেন্টের ফাইনাল খেলা চাপ হতে পারে না, বরঞ্চ অনুপ্রেরণা, যে আমরা গতবার ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলেছি, জিতেছি। আমার কাছে মনে হয় এটা আর্জেন্টিনার জন্য মোরালি বরঞ্চ প্লাস এবং হাই থাকার কথা। স্পেনিশদের জন্য একটা ভালো দিক আছে যে তারা 16 বছর আগে 2010-এ একবারই ফাইনাল খেলেছে এবং চ্যাম্পিয়ন হয়েছে। কাজে আমার মনে হয় দুই দলেরই অনুপ্রাণিত হবার মতো ভালো রসদ আছে, উপাদান আছে। দুই দলই নিজেদেরকে চাঙা করার মতো অনেক কিছু পজিটিভ পাচ্ছে, বাট তারপরেও আর্জেন্টিনা এই হেড ঘুরে ফিরে মেসি তাদের সঙ্গে আছে। এটা শুধু আর্জেন্টিনার জন্য না, ওয়ার্ল্ডের যে কোনো কোচ, যে কোনো বিশ্লেষক, যে কোনো হিসেব নিকেশ থেকে বলবেন যে মেসি এখনো ওয়ার্ল্ডের যে কোনো দলে শুধু 11 জনে থাকতে পারেন না, প্রধান চালিকা শক্তি হয়ে থাকতে পারেন। এইরকম একজন রিং মেকার, ম্যাচ মেকার, প্লে মেকার, স্কোরার যদি থাকেন, সেই দলের আসলে কিছু লাগে না। এবং সব থেকে বড় কথা বাবু ভাই, আমি যেটা মনে করি পার্সোনালি, যে মেসি প্রতিপক্ষ হয়ে খেলা মানে এটা শুধু উইকনেস না, স্ট্রেংথও কিন্তু অনেক অনেক কাছাকাছি। আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনাই বরঞ্চ আপার হ্যান্ডে থেকে ফাইনাল শুরু করবে। এবার যদি একটু আজিজ ভাইয়ের কাছে জানতে চাই, ভাইয়া ফাইনাল খেলায় আসলে এক্স ফ্যাক্টর আপনি কাকে ধরছেন এখানে? না, মেসি তো অবশ্যই এখানে আপনার, বাট এখানে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট হবে সেটা হচ্ছে মিডফিল্ড। যেহেতু স্পেন তাদের মিডফিল্ডটাই তাদের মূল শক্তি, মূল জায়গাটা তাদের মিডফিল্ডে। তারা সব সময় নিজেদের থেকে বলকে বেশি রান করায় স্পেন দল। সো ওদের কিন্তু ওই এনার্জিটা অন্য দলের মতো নষ্ট হয় না, কারণ তারা বল থেকে বেশি মানে নিজে থেকে বেশি বলকে রান করায়। সো সব সময় চেষ্টা করে ট্রায়াঙ্গেল করার জন্য। সো স্পেন দলের যে খেলাটা, তারা কিন্তু আপনি দেখেন ওরা গোল খাবে সেম ভাবে খেলবে, গোল দিবে সেম ভাবে খেলবে, যেটা ইংল্যান্ড দল আর্জেন্টিনার সাথে করেছে, যে গোল করার পরে 8 জন 10 জন ডিফেন্সে চলে গেছে। আপনি স্পেন দেখেন ফ্রান্সের সাথে 1 গোল করার পরও একইভাবে খেলে যাচ্ছে, মানে যে গোল করেছে সেটা তাদের মনেই নেই, তারা আরেকটা গোলের জন্য যাচ্ছে খেলছে। কিন্তু অন্যান্য দলগুলো কিন্তু এই জিনিসগুলো করে না, যে আমি একটা গোল করেছি এবার ডিফেন্সিভ হয়ে যাব, এই জিনিসটা স্পেন টিম করে না। সো স্পেন টিমের মূল স্ট্রেংথটা হচ্ছে এখানে যে তারা গোল মিস করছে ভেঙে পড়ে না, বল মিসপাত হচ্ছে ভেঙে পড়ে না, অপোনেন্ট বল নিয়ে চলে যাচ্ছে ট্যাকেল করছে হচ্ছে না ভেঙে পড়ে না। এদের মনোবল অনেক শক্ত, অনেক অটুট। এটাই আমার মনে হয় ফাইনালের মূলই হয়ে দাঁড়াবে, যে স্পেনের এই মনোবলে আর্জেন্টিনা কতটুক আঘাত করতে পারছে। এটাই হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ফাইনালের মূল হয়ে দাঁড়াবে। এবং ম্যাচ যদি এক্সট্রা টাইমে যায় তাহলে আসলে কোচের বেঞ্চ শক্তি, আসলে কোন কোচের বেঞ্চ শক্তি কাজে লাগবে বলে আপনি মনে করেন? না, আপনার আর্জেন্টিনার বেঞ্চ শক্তি তো পরীক্ষিত, একদম 4-5 জন খেলোয়াড় পরীক্ষিত আর্জেন্টিনার দেশ শক্তি। আর এখানে আপনার স্পেন দলের যে একটা অ্যাডভান্টেজ এখন তাদের হচ্ছে নিকো উইলিয়ামস ফিট হয়ে এসেছে। হ্যাঁ, সে কিন্তু লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস কিন্তু একটা সময় ইউরোতে কিন্তু দুজনে মোটামুটি অপোনেন্টকে পাগল করে ফেলেছে দুই সাইডে। সো নিকো উইলিয়ামস যেহেতু ইনজুরি নিয়ে এসেছে, সে অনেকগুলো ম্যাচ মিস করার কারণে সে আর টিমে সেট করতে পারছে না, সাবস্টিটিউট হিসেবে হিসেবে খেলছে। সো এই জিনিসটা স্পেন দলের এখন সবচেয়ে বড় পাওয়া, যে নিকো উইলিয়ামস
উইলিয়ামস ফিট হয়ে এসেছে এবং কোচ কি তাকে আজকে সারপ্রাইজ দেওয়ার জন্য স্টার্টিং 11-এ রাখবে কিনা সেটাও কিন্তু একটা দেখার বিষয়। আর মানে মরিনো মিকেল সে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু মাঠে নেমে গোল করেছে। সো এটা কিন্তু স্পেনের অনেক বড় পাওয়া। কিন্তু আমি এই জায়গাটাতে মনে করি সাবস্টিটিউটের জায়গায় আর্জেন্টিনা অনেক এগিয়ে স্পেন থেকে। সো খেলা যদি অতিরিক্ত সময়ে যায়, ট্রাইব্রেকারে যায়, দুইটা জায়গায় আর্জেন্টিনার অ্যাডভান্টেজ থাকবে। তার কারণ হচ্ছে আর্জেন্টিনা কিন্তু অলরেডি 4টা ম্যাচ 120 মিনিট খেলে জিতে এসেছে। সো ওদের ওই অভিজ্ঞতাটা আছে, ওই সময় গিয়ে কিভাবে ম্যাচটা বের করতে হয়। তো বাউবাই যেভাবে গুছিয়ে বলে আমি হয়তো বলতে পারছি না, বাট একটা জিনিস সত্য, বাউবাইরা ফুটবল খেলা দেখেছে, বুঝেছে, ওরা জানে সাইকোলজিক্যাল প্লেয়ারদের যে জিনিসগুলো তারা খুব সহজে বুঝে, তারা খুব সহজে জানে। সো উনি যেভাবে এক্সপ্লেন করবে সেভাবে হয়তো আমার পক্ষে বলা সম্ভব হচ্ছে না, বাট আমি একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে খেলা যদি 90 মিনিটের বেশি যায়, আর্জেন্টিনা এই ম্যাচে ফেভারিট। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা। দর্শক, বিশ্বকাপের এক্সাইটমেন্ট হবে আরো উপভোগ্য নিউ লুক আর ইমপ্রুভ টেস্টের কফি হাউসের সঙ্গে। আজিজ ভাই, এবার যদি আবার আপনার কাছে একটু জানতে চাই যে মেসিকে থামাতে স্পেনের এবং ইয়ামালকে থামাতে আর্জেন্টিনা কোন ধরনের কৌশল ব্যবহার করতে পারে বলে আপনার মনে হয়? আমি মানে যে জিনিসটা আমার স্পেন কোচের এই কয়েকদিনের প্রেস কনফারেন্স এবং সবকিছু দেখে যেটা মনে হয়েছে যে ইংল্যান্ড কোচ যে জিনিসটা করেছে জোনাল মার্কিং, আমার কাছে মনে হচ্ছে আজকে জোনাল মার্কিং করবে না। আজকে মেসির সাথে সে একটা প্লেয়ার লাগিয়ে রাখবে, কিন্তু সে একটা প্রেস কনফারেন্স অলরেডি বলেছে সে মেসিকে একটা ইউথ একটা টুর্নামেন্টে পেয়েছিল, সেখানে সে মেসির এগেনিস্টে একটা প্লেয়ারকে 70 মিনিট পর্যন্ত লাগিয়ে রেখেছিল। সো ওই প্লেয়ার যখন ইয়েলো কার্ড পেয়েছে তখন তাকে চেঞ্জ করতে কোচ বাধ্য হয়েছে। ওই সময় মেসি 4টা গোল করেছে একসাথে। সো উনি জানে মেসিকে মার্ক করা অনেক টাফ, কিন্তু তারপরে আমার মনে হয় যেটা ইংল্যান্ড কোচ করেছে তাকে ছেড়ে দিয়ে জোনাল মার্কিং করেছে। আমার কাছে আজকে মনে হচ্ছে স্পেন দল এটা করবে না। আর লামিন ইয়ামাল আর আর্জেন্টিনা কিন্তু ব্যাক চার কিন্তু খুব একটু ওভারল্যাপ করে না, হ্যাঁ, তারা কিন্তু থেকে খেলে। তো আমার মনে হয় লামিন ইয়ামাল যে স্পেসগুলো অন্যান্য দলের সাথে পেয়েছে, কারণ অন্যান্য দলের উইং ব্যাকগুলো কিন্তু প্রচুর রান করে, ফুল ব্যাকগুলো, আর আর্জেন্টিনা টিমের ফুল ব্যাকগুলো কিন্তু অত ওভারল্যাপ করে না। সো লামিন ইয়ামাল যে স্পেসগুলো অন্যান্য দলের সাথে পেয়েছে, আমার মনে হয় না আজকে অত স্পেস সে পাবে। বাবু ভাই, এবার যদি একটু আপনার কাছে জানতে চাই যে ফাইনাল ম্যাচ মানে কিন্তু একটা এক্সট্রা প্রেশার থাকে সবার মাথাতেই, কিন্তু এই ম্যাচে কোন দল বেশি প্রেশার ফিল করবে বলে আপনার মনে হয়? আমার মনে হয় না কোনো দলই খুব বেশি প্রেশার ফিল করবে, কারণ হচ্ছে যে দুটি দল মাঠে তাদের শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। আর্জেন্টিনাটা আমরা খুব বেশি দেখেছি, আর আরমান আজিজ একটা খুব ভালো তথ্য আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জন্য দিলেন, এটা আমরা দেখেছিও যে আর্জেন্টিনার শেষ 4টা ম্যাচ 120 মিনিট খেলে চলে এসছে। একটা দল যখন 90 মিনিটের ম্যাচ 120 মিনিট 4টা ম্যাচ পরপর খেলে আসে, তখন তারা কিন্তু দুরূহ বাধা, আমরা হার্ডেল রেস দেখি না, তারা অনেক হার্ডেল ক্রস করে চলে আসে। কাজেই 4টা বড় বাধা অতিক্রম করার পর, আমি মেনশন করতে চাচ্ছি না যে তারা খুব বড় দল, ইংল্যান্ড ছাড়া মিশর, কেপ ভার্দে এরা যে খুব একটা বড় দল, সুইজারল্যান্ড কেউই না, কিন্তু বাধা তো ছিল। আর্জেন্টিনা পিছিয়ে থেকে খেলায় ফিরেছে, 120 মিনিটের লড়াই করে ম্যাচ নিজেদের করে নিয়েছে। এটা একটা দলের মোরালকে হাই রাখার জন্য, নিজেদের সামর্থ্য এবং আত্মবিশ্বাসকে বাড়ানোর জন্য অনেক বড় দাওয়াই। আর স্পেনের তো তাদের খেলার ধরনটাই তাদের আত্মবিশ্বাসের সবচেয়ে বড় শক্তি, যে আমরা বল পজিশন রাখবো, দ্যাট ইজ আমাদের পায়ে বল থাকবে। তো এটা তো খুব ন্যাচারাল, খেলা হয়তো বল দিয়ে, এখন বল যদি আরমানের পায়ে থাকে, আমার পায়ে থাকে না, আমি তো গোল করতে পারবো না। আমাকে তো গোল করতে গেলে বলটা স্ন্যাচ করতে হবে, বা যেভাবেই হোক বলটা আমার আনতে হবে। স্পেনিশদের বড় শক্তি এবং তাদের সম্পদ সামর্থ্য হচ্ছে তাদের বল পজিশন। তারা সব দলের বিপক্ষেই বলের নিয়ন্ত্রণটা রাখতে পারে। কাজেই আমার কাছে মনে হয় যে দুটো দলের খেলার স্টাইল এরকম, সেই দুটো দলের কারোরই ফাইনালে কোনো চাপ অনুভব করার কথা না। তবে হ্যাঁ, চাপ অনুভব না করে অপোনেন্ট তাদের উপরে চাপ ক্রিয়েট করতে পারে। আমি আবারও আরমানকে ক্রেডিট দিব, আরমান আমাদের ক্রেডিট দিলেন সিনিয়র জার্নালিস্টদের, বাট তিনি নিজে কিন্তু খুব ভালো মিডফিল্ডার ছিলেন, খুবই ভালো। কাজেই
আমি জানি তিনি কত সুন্দর করে গুছিয়ে বলেছেন। আর্জেন্টিনার টার্গেটই থাকবে স্পেনিশরা যাতে একচেটিয়া বলের নিয়ন্ত্রণ না রাখতে পারে। এক্স্যাক্টলি ফ্রান্সের মতো টিমও কিন্তু আমরা চলতি বাংলায় বলি ছেঁড়া বেড়া হয়ে গেছে। কারণ ফ্রান্স প্রতি ম্যাচেই দেখা যেত শুরুর পরেই প্রত্যেকটা প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিয়েছে, জি। কিন্তু সেদিন যখন তারা বলের নিয়ন্ত্রণ পাচ্ছিল না, বলের নাগাল পাচ্ছিল না, তারা ঠিক কি করবে খেই হারিয়ে ফেলেছিল। জি। আমার মনে হয়, আমিও আরমানের সঙ্গে বারবার বলছি, আর্জেন্টিনা সেই সুযোগটা তাদেরকে দিবে না, কিন্তু স্পেনিশরা কিন্তু চাইবে বলের নিয়ন্ত্রণ রাখতে। কাজেই স্পেনিশদের কাছ থেকে যদি আর্জেন্টিনা বলের নিয়ন্ত্রণটা নিজেরা নিয়ে নেয় কিংবা তাদেরকে কোনোভাবে তাদের খেলাটাকে একটু ডিস্টার্ব করে, খেলা কিন্তু অনেকভাবে নষ্ট করে দেয়া যায়, অনেকভাবে। আপনার রিদমটা, ছন্দটা নষ্ট করে দেওয়া, এই ফুটবল যে লেভেলে হোক আমরাও খেলেছি। আরমানকে জিজ্ঞেস করেন, মাঝে মাঝে যে প্লেয়াররা একটু ইনজুরির ভান করেও শুয়ে থাকে, এটা কিন্তু হলো খেলার গতিটাকে ব্যাহত করার জন্য। দেখা গেল পানি চাচ্ছে বা রেফারির মনোযোগ আকর্ষণ করছে, একটা ব্রেক, এতে করে হয় কি ওই প্রতিপক্ষের যে টেম্পোটা ওটা নষ্ট হয়ে যায়। কাজে এইগুলো অনেক সিকোয়েন্স ওয়াইজ আপনার টেকনিক ট্যাকটিস চেঞ্জ হয়ে আসছে, কাজে সেটা আলাদা কথা। বাট আমার কাছে মনে হয় দুই দলই তাদের নিজেদের শক্তি সামর্থ্যের প্রতি আস্থা রেখে মাঠে নামবে। কারোরই আমি খুব একটা এই ক্ষেত্রে মনে হয় না যে চাপ অনুভব করার কিছু, আমি অন্তত খুঁজে পাচ্ছি না। একদমই তাই, এবং এভাবেই আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। বাবু ভাই, বরাবরের মতো শেষ করার আগে আপনার কাছে ক্রিকেট নিয়ে একটি প্রশ্ন থাকবে। আজ কিন্তু সিরিজের শেষ ম্যাচ জিম্বাবুয়ের সাথে, বাংলাদেশের অবস্থান নিয়ে কি বলবেন? বাংলাদেশের অবস্থান আমি পুরো ওয়ার্ল্ড কাপে বলেছি যে আমাদের প্লেয়াররা এক কথায় অত্যন্ত অনুজ্জ্বল এবং চলতি বাংলায় বাজে ক্রিকেট খেলেছেন। জিম্বাবুয়ে এখন কিন্তু কোনো দল না, ইন্টারন্যাশনাল ক্রিকেট এরিনায় জিম্বাবুয়ের কোনো অবস্থান নেই। সেই দলের সঙ্গে আপনি টেস্টে হেরেছেন, ওয়ানডে সিরিজ হেরেছেন, টি-20 এক অবস্থায় আছে। আজকে জিতলে মুখ রক্ষা হবে। এখন এই মুখ রক্ষাটা বাংলাদেশের ক্রিকেটাররা যদি করতে পারেন, তাহলে বাংলাদেশের ক্রিকেটের মুখ রক্ষা হবে না, বাংলাদেশের এই ক্রিকেট দলটার মুখ রক্ষা হবে যে আমরা অ্যাটলিস্ট টি-20 সিরিজটা জিতে এসেছি। কাজেই আমার কাছে মনে হয় কখনো কখনো প্লেয়ারদের নিজেদের স্বার্থের কারণেই ভালো খেলার তাগিদ অনুভব করতে হয়, নিজেদের স্বার্থের কারণেই রান করতে হয়, উইকেট পেতে হয়। বাংলাদেশের ক্রিকেটাররা যদি তারা ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করেন, তাদের মান মর্যাদা আছে, তাদের আন্তর্জাতিক অঙ্গনে একটা পরিচিতিও আছে, এবং আমরা যারা ক্রিকেট অনুরাগী আছি আমরা তাদেরকে ভালোবাসি কিন্তু পারফরমেন্সের কারণে। তাদের কারো ব্যক্তিগত মান মর্জি মেজাজ চরিত্র কি এগুলো নিয়ে আমরা মাথা ঘামাই না। আমরা চাই তারা ভালো খেলুক, ভালো খেলে আসলে তাদের মর্যাদাটা সমুন্নত থাকবে। যদি এই সিরিজও হারে তাহলে যেটা দাঁড়াবে টেস্ট, ওয়ানডে, টি-20 তিন সিরিজেই পরাজয়, সেটা কিন্তু খুব ভালো কিছু দেখাবে না, অনেক খারাপ দেখাবে এবং একটা বাজে ইঙ্গিত আসবে বাংলাদেশ এখন জিম্বাবুয়ের সাথেও 3 ফরম্যাটে হারে। আমি চাইবো না আমাদের দল ততটা খারাপ করে আসবে, যাতে মুখ রক্ষা হয় সেই প্রত্যাশায় আমি আছি। এবং দেশের ক্রিকেটারদেরও আমি মনে করি যে সজাগ হওয়ার বা সচেতন থেকে নিজেদের পারফর্ম করার এখনই সময় এসে গেছে। আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করব। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ অনুভা, এবং আমাদের দর্শকদেরকে বরাবরের মতোই শুভেচ্ছা, অনেক শুভকামনা সবার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। বিশ্বকাপ দেখতে দেখতে কিন্তু একদমই শেষ পর্যায়ে চলে এসেছে। আজ মধ্যরাতে আর্জেন্টিনা এবং স্পেনের শেষ ফাইনাল। কে জিতবে কি মনে হয় আপনাদের? অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় জাগো নিউজের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা।